প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এই প্রত্যাশায় রাখি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নটরডেম কলেজ ময়মনসিংহ এর অনলাইন ক্লাসে। আমি ইলিয়াস আহমেদ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নটরডেম কলেজ ময়মনসিংহ। আজকে আমার আলোচনার বিষয় বা পড়ানোর বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায়টা যদি একটু বড়, কিন্তু এখানে মার্ক অনেক বেশি, 20 মার্ক। তোমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে পারো সেই ক্ষেত্রে কিন্তু প্রথম পত্রে যে নবম অধ্যায়ে আর্থিক বিবরণী ছিল এটা কিন্তু ভালোভাবে পারবা। ওটা তোমরা আগে করেছো, এখন এটা করলে আর একটু ভালোভাবে করা হবে আর কি। তাই সেই ক্ষেত্রে দেখো প্রথম পত্রে 20, দ্বিতীয় পত্রে 20, কত 40। এর সাথে দেখো আরও একটা সম্পর্ক আছে রেওয়া মিলের, সেটা হলো 10, এ হচ্ছে 50। আর একটা সম্পর্ক আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, এখানে 10, এই হচ্ছে 60। তারপর তোমার একতরফার সাথে সম্পর্ক আছে, অব্যবসায়ীর সাথে সম্পর্ক আছে। অর্থাৎ এই অঙ্কটা যদি কেউ যদি ভালোভাবে পারে তার কিন্তু 80 মার্কের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হয়ে যায়। তাই সেই কারণে অধ্যায়টা যদি একটু বড়, সময় একটু বেশি লাগবে, তোমার একটু ধৈর্য সহকারে করতে হবে, হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে কোনো অধ্যায়ের আলোচনা করার পূর্বে ওই অধ্যায়ের বা ওই টপিক্সের সংজ্ঞাটা জানা খুবই জরুরি। ওই সংজ্ঞাটার ভিতরে মোটামুটি ওই অধ্যায় সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তাহলে আমরা দেখি যে আসলে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কি বা কাকে বলে। যে বিবরণী সমূহের মাধ্যমে আর্থিক ফলাফল, এই আর্থিক ফলাফল হচ্ছে মূলত মোট লাভ আর হচ্ছে কি নেট লাভ। নিট মুনাফা বন্টন, এই টার্মটা ফার্স্ট পার্টে ছিল না, এটা সেকেন্ড পার্টে আছে। এই নিট মুনাফা বন্টন মানে রক্ষিত আয়, এটা সংরক্ষিত আয় বা রক্ষিত আয় বিবরণী। আর্থিক অবস্থা, আর্থিক অবস্থা এটা তোমরা জানো, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এবং নগদ তহবিলের আগমন এবং নির্গমন সম্পর্কে জানা যায়, তাকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী বলে। তাহলে সংজ্ঞাটাকে যদি আমি আরেকটু ক্লিয়ার করি যে আসলে আর্থিক বিবরণী কি বা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কি। যে বিবরণী সমূহের মাধ্যমে আর্থিক ফলাফল, নিট মুনাফা বন্টন, আর্থিক অবস্থা এবং নগদ অর্থের আগমন ও নির্গমন সম্পর্কে জানা যায়, তাকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী বলে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আর্থিক ফলাফল, মুনাফা বন্টন, আর্থিক অবস্থা, নগদ অর্থের আগমন নির্গমন, এই বিষয়গুলো জানা যায়, সেটাই হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আর এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী তৈরি করা হয় IAS, তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অথবা IFRS ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ধারাগত 1। অর্থাৎ IAS অথবা IFRS এর ধারা আছে মোট 41টি। এর ভিতরে 1 নম্বর ধারা অনুযায়ী তৈরি করা হয় কি আর্থিক বিবরণী। তাহলে আমরা বলেছিলাম যে আর্থিক বিবরণীর সংজ্ঞাটা আমরা দেখেছি। এবার দেখবো যে আসলে এই আর্থিক বিবরণীর কয়টি অংশ আছে। হ্যাঁ, আমরা যখন প্রথম পত্র করেছিলাম ওইখানেও আমরা 5টি অংশ দেখেছি, এখানেও অনুরূপভাবে 5টি অংশ আছে। তবে প্রথম পত্রের সাথে এখানে একটু বাড়তি আছে বা অন্য কিছু আছে। তো সেই ক্ষেত্রে বেশি পার্থক্য নাই, শুধু অল্প একটু পার্থক্য। সেটা কোথায় পার্থক্যটা? সংরক্ষিত আয় বিবরণীতে আমরা দেখতে পাবো আর কি। তাহলে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, গণনা কার্য টিকা বা নোট। সেই ক্ষেত্রে যেটা বলেছিলাম যে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, 2 নম্বর হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী, 3 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, 4 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, 5 নম্বর হচ্ছে গণনা কার্য টিকা বা নোট। সেই ক্ষেত্রে দেখো যে বিশদ আয় বিবরণী মূলত মোট লাভ বা নেট লাভ নির্ণয় করা। বিশদ আয় বিবরণীতে আমরা কি নির্ণয় করবো? মোট লাভ বা নেট লাভ। সংরক্ষিত আয় বিবরণী মুনাফা বন্টন, নিট যে মুনাফাটা হয়েছে এই মুনাফাটা কতটুকু বন্টন করা হবে, কতটুকু রিজার্ভ রাখা হবে, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয় বা দেখানো হয়। আর্থিক অবস্থার বিবরণী, এটা তোমরা জানো, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এখানে উপস্থাপন করা হয়। এরপরে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী, এই বিবরণীটা আপাতত আমাদের এখানে দরকার নাই।
এখানে আপাতত করার দরকার নাই। আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে নগদ প্রবাহ বিবরণী নামে একটি অধ্যায় করেছিলাম, ওইখানে 10 মার্ক ছিল। গণনা কার্য বা টিকা, এটা এই আর্থিক বিবরণীর একটা অংশ। আর তোমাদের যেটা না বললেই নয় যে নগদ প্রবাহ বিবরণী, সেটা হচ্ছে আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অথবা আইএফআরএস ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ধারা 7 অনুযায়ী তৈরি করা হয়। ধারা কত? 7 অনুযায়ী তৈরি করা হয়। অনুরূপভাবে এই গণনা কার্য বা টিকা এই ধারার কত? ধারা 5 অনুসরণ করে, মানে সমর্থন করে। পূর্ণ প্রকাশের নীতি এই কথা এখানে বলা আছে। সেটা কোন ধারাটা? সেটা হচ্ছে আইএএস বা আইএফআরএস ধারা কত? 5। এটাকে সমর্থন করে কোনটা? এই গণনা কার্য বা টিকা এই ধারাটাকে কি করে? সমর্থন করে, বা এটাকে সমর্থন করে। তাহলে আমরা কি পেলাম? যে আর্থিক বিবরণীর অংশ কয়টা? 5টা। তার মধ্যে 1 নম্বর বিশদ আয় বিবরণী, 2 নম্বর সংরক্ষিত আয় বিবরণী, 3 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, 4 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, 5 নম্বর হচ্ছে গণনা কার্য বা টিকা। যদিও বলছি 4 নম্বরের কোনো কাজ আমাদের আপাতত নেই, এই গণনা কার্য বা টিকারও এরকম কোনো কাজ নেই। তবে অবজেক্টিভে যদি কখনো আসে যে আর্থিক বিবরণীর অংশ কয়টা, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে কয়টা? 5টা। যদিও এখানে আমরা এটা নিয়ে কাজ করব না, বিষয়টা আসলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই আমাদের মূলত কাজ হচ্ছে 1, 2, 3, এই 3টা অপশন আমরা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে প্রথমে ছিল কি? বিশদ আয় বিবরণী, তাই না? তারপরে সংরক্ষিত আয়, আর্থিক অবস্থা। এই 3টা আমরা বিস্তারিত ভেঙে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা দেখব যে আসলে বিশদ আয় বিবরণী কিভাবে তৈরি করা যায়। এই বিশদ আয় বিবরণীর ভিতরে 2টা টার্ম আছে, আমার 2টা ফিগার বের করতে হয়। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে মোট লাভ আর একটা হচ্ছে নিট লাভ। এবার মোট লাভ বের করার ক্ষেত্রে তোমাদের ভয়ের কিছু নেই, এটা একদম সহজ। এটা তোমরা প্রথম পত্রে যেভাবে বের করছিলে এখানেও সেই একইভাবে, কোনো পার্থক্য নাই, একদম 100% সেম, কোনো পার্থক্য নাই। তারপরও আমি তোমাদের সুবিধাতে একটু রিমাইন্ড দিচ্ছি যে আগে আমরা কি করেছিলাম আর এখন আমরা কি করব। কিন্তু বেসিক্যালি এটার ভিতরে কোনো পার্থক্য নাই। যে নাকি প্রথম পত্রের আর্থিক বিবরণীর মোট লাভ নির্ণয় করতে পারে, সে দ্বিতীয় পত্রেরও আর্থিক বিবরণীর মোট লাভ নির্ণয় করতে পারে। তাহলে আমরা দেখবো এবার কিভাবে আমরা মোট লাভটাকে নির্ণয় করতে পারি। যে XYZ কোম্পানি বিশদ আয় বিবরণী মোট লাভ নির্ণয় ড্যাশ সালের, যদি 19, 20 হইলে 20, যেই সাল দেওয়া থাকবে ওই সাল দিবা। ড্যাশ সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তাহলে ফরম্যাটটা দিলা। দেওয়ার পরে প্রথমে দেবে কি? নিট বিক্রয়, এই কলামে, আউটার কলামে নিট বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বাদ কি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি আছে দেখো? প্রারম্ভিক মজুদ এই কলামে, নিট ক্রয় এইটা, অন্যান্য প্রত্যক্ষ খরচ এইটা। এই 3টা ফিগার যখন তোমরা যোগ করবা, এটা প্রথম পত্র করেছিলা, জাস্ট রিমাইন্ড দিচ্ছি, এখানে বোঝানোর কিছু নাই, একদম প্রথম পত্র এটা কপি পেস্ট, কোনো পার্থক্য নাই, সেম। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ হচ্ছে প্রত্যক্ষ খরচ, এই 3টা ফিগার যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যায় হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কথাটা আবার বলছি, প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচ, এই 3টা অপশন যদি আমরা যোগ করি তাহলে আমরা যে ফিগারটা পাই সেটার নাম হচ্ছে কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা যদি সমাপনী মজুদ পণ্য নিট ফিগারটা যদি আমরা বাদ দেই তাহলে পাবো কি? আমরা বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই ফিগারটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই নিট বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেই তাহলে পাবো আমরা মোট লাভ, পজিটিভ অর নেগেটিভ। সেই ক্ষেত্রে মনে বলতে পারো স্যার আপনি নেগেটিভ দিলেন কি কারণে? যদি নিট মোট ক্ষতি হয়, মোট ক্ষতি না লেখা মোট লাভ ব্র্যাকেট, তার মানে হচ্ছে মোট ক্ষতি। তার মানে যদি এই ফিগারটা বেশি হয় তাহলে আমাদের হবে কি? মোট লাভ। আর যদি এই ফিগারটা যদি কম হয় বা বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয় তাহলে আমাদের হবে কি? মোট ক্ষতি। দ্যাট মিন্স হবে কি? মোট লাভ ব্র্যাকেট। তাহলে দেখো, মোট লাভ নির্ণয় করার জন্য আমার প্রথমে দরকার নিট বিক্রয়। কি দরকার? নিট বিক্রয়। তাহলে নিট বলতে আমরা কি বুঝি? হয়তো এখানে কিছু ফিগার যোগ আছে, কিছু ফিগার কি আছে? বিয়োগ আছে। এই নিট কথাগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে প্রথমে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে নিট বিক্রয়, এর থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য মোটামুটি আমাদের 4টা ফিগার দরকার। সেগুলো কি কি? প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচ। এই 3টা অপশন যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যায় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দেই, হ্যাঁ,
সমাপনী মজুত পণ্য বাদ দিই, তাহলে পাবো আমরা বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রয় থেকে মানে নিট বিক্রয় থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই তাহলে আমরা পাবো মোট লাভ অথবা কি মোট ক্ষতি। তাই আমরা দেখি এটা যদি বিক্রিত পণ্যের ব্যয় হয় আর এটা যদি এটা যদি নিট বিক্রয় হয়, এটা যদি কি হয় নিট বিক্রয় হয়, আর এটা যদি কি হয় বিক্রিত পণ্যের ব্যয় হয়, তাহলে এই ফিগারটা থেকে যদি আমরা এটা বাদ দেই, যদি পজিটিভ হয় তাহলে কি মোট লাভ, আর যদি নেগেটিভ হয় তাহলে মোট ক্ষতি, দ্যাট মিনস মোট লাভ ব্র্যাকেট। তাহলে মোট লাভ নির্ণয় করতে আমি মনে করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, এটা ফার্স্ট পার্টে যা ছিল সেকেন্ড পার্টও কি তাই। এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা দেখো কিছু নিট কথা ব্যবহার করছি, নিট বিক্রয় ব্যবহার করেছি, নিট ক্রয় ব্যবহার করেছি, অন্যান্য প্রত্যক্ষ খরচ ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি সমাপনী মজুত পণ্য। এই বিষয়গুলো আমরা আলাদা আলাদাভাবে বের করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো কি আছে নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় আমরা কেমনে বের করতে পারি? নিট বিক্রয় সমান সমান নিট বিক্রয় সমান সমান বিক্রয় যোগ ধারে বিক্রয় অথবা অলিখিত বিক্রয়। অর্থাৎ বিক্রয়ের সাথে এই যে ধারে বিক্রয় অলিখিত বিক্রয়, এই বিষয়টা হচ্ছে সমন্বয়ের ফিগার। ধারে বিক্রয়ের সাথে এটা আমরা কি করব, বিক্রয়ের সাথে আমরা যোগ করব ধারে বিক্রয় অথবা কি অলিখিত বিক্রয় যোগ মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। এই যে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে যে পণ্য উত্তোলন, এই বিষয়টা কিন্তু মূলত কিন্তু প্রথম পত্রের, দ্বিতীয় পত্রে এটা পাইবে না, কিন্তু তোমাদের সুবিধার্থে দিয়ে দিছি। হ্যাঁ, এই মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটা এই দ্বিতীয় পত্রে প্রয়োগ নাই, প্রয়োগটা কোথায় প্রথম পত্রে। মাইনাস বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত, বিক্রয় ফেরত অথবা কি আন্তঃফেরত, মাইনাস বিক্রয় বাট্টা, মাইনাস কি বিক্রয় বাট্টা, মাইনাস হচ্ছে অথবা কি কারবারি বাট্টা, মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয় বা বিনা লাভে পণ্য বিক্রয়, মুনাফাবিহীন বা বিনা লাভে পণ্য বিক্রয়, মাইনাস বিক্রয় ভ্যাট যদি সমন্বয় থাকে বা অন্তর্ভুক্ত যদি থাকে, সমন্বয় বা অন্তর্ভুক্ত থাকে। তাহলে দেখো আমরা নিট বিক্রয়টা কিভাবে বের করতে পারি। নিট বিক্রয় বের করতে হলে আমরা কিভাবে বের করব, বিক্রয় যোগ ধারে বিক্রয় অথবা অলিখিত বিক্রয় যোগ মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, এটা বলছি প্রথম পত্রে, এটার প্রয়োগ এখানে নাই, মাইনাস বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত, মাইনাস বিক্রয় বাট্টা অথবা কারবারি বাট্টা, মাইনাস মুনাফাবিহীন অথবা বিনা লাভে পণ্য বিক্রয়, মাইনাস হচ্ছে বিক্রয় ভ্যাট। অর্থাৎ এখানে আমি যেই তথ্যটা যেভাবে নিট বিক্রয়কে নির্ণয় করার চেষ্টা করেছি, হ্যাঁ, এটা কিন্তু দেখবা বইতে এত কিছু নাই, দুই একটা থাকবে, কিন্তু এর বাইরে আসবে না। তুমি যদি এটুকু ক্যাপচার করতে পারো, এর তুমি ধরে নাও যে নিট বিক্রয় এর বাইরে আসার সম্ভাবনা নাই, নিট বিক্রয় এর বাইরে হবে না। তাহলে আমরা এইবার আমরা দেখবো যে নিট বিক্রয় এভাবে বের করলাম, তাহলে পরবর্তীতে আমাদের নিট ফিগার ছিল কি নিট ক্রয় কিভাবে বের করা যায় সেটা আমরা দেখবো। কিভাবে নিট ক্রয় নির্ণয় করা যায়, এর আগে আমরা দেখেছি কিভাবে নিট বিক্রয় নির্ণয় করা যায়। তাহলে নিট ক্রয় নির্ণয় করার জন্য নিট কথাটা বললেই তোমরা একটা মনে রাখবা, হয়তো এর সাথে কিছু ফিগার যোগ আছে, কিছু ফিগার কি আছে বিয়োগ আছে। তাহলে আমরা দেখি এর সাথে কোন কোন আইটেমগুলো যোগ আছে আর কোন কোন আইটেমগুলো বিয়োগ আছে। তাহলে নিট ক্রয় সমান সমান ক্রয় যোগ ধারে ক্রয় অথবা অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত অথবা বহি ফেরত। ক্রয় ফেরত আর বহি ফেরত কি একই কথা। মাইনাস হচ্ছে ক্রয় বাট্টা অথবা কারবারি বাট্টা, মাইনাস হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন অথবা মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। মনে রাখতে হবে এই যে মালিক কর্তৃক যে পণ্য উত্তোলনের বিষয়টা, এটা কিন্তু প্রথম পত্রের বিষয়, এটা দ্বিতীয় পত্রের না। তোমাদের যেন সমস্যা না হয়, একই সাথে যেন ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের অঙ্কটা কাভার হয়ে যায়, সেই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি। মাইনাস বিনা লাভে অথবা মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মাইনাস বিনা মূল্যে পণ্য বিতরণ, মাইনাস হচ্ছে ক্রয় ভ্যাট যদি সমন্বয় থাকে, মাইনাস হচ্ছে অগ্নিবিনিষ্ট পণ্য। এটা সমন্বয়ের ফিগার। তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার বলবো যে কিভাবে নিট ক্রয় আমরা নির্ণয় করতে পারি। নিট ক্রয় সমান সমান ক্রয় যোগ হচ্ছে ধারে ক্রয় অথবা অলিখিত ক্রয়, মাইনাস হচ্ছে ক্রয় ফেরত অথবা বহি ফেরত, মাইনাস হচ্ছে ক্রয় বাট্টা অথবা কারবারি বাট্টা, মাইনাস হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন ক্রয় মূল্যে, মাইনাস হচ্ছে বিনা লাভে পণ্য বিক্রয় অথবা মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মাইনাস হচ্ছে বিনা মূল্যে পণ্য বিতরণ, মাইনাস হচ্ছে ক্রয় ভ্যাট যদি সমন্বয় থাকে, মাইনাস হচ্ছে অগ্নিবিনিষ্ট পণ্য যদি সমন্বয় থাকে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের নিট ক্রয় চলে আসবে। তবে আমি তোমাদের বলছি ভয় পাওয়ার কিছু নেই, এখানে আমি যেই তথ্য প্রেজেন্ট করেছি এর বাইরে তুমি নিশ্চিত থাকতে পারো যে আসবে না। হ্যাঁ, কিন্তু এত তথ্য আসবে না, একটা বা দুইটা আসবে, কিন্তু কোন দুইটা আসবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। সেই কারণে আমাদের জানতে হবে, সবগুলো জানতে হবে যে এই তথ্য এখানে
হইতে পারে। হ্যাঁ, তাহলে পরবর্তীতে আমরা কি দেখবো, অন্যান্য প্রত্যক্ষ খরচ। অন্যান্য প্রত্যক্ষ খরচে কি আছে, মজুরি, কারখানা ভাড়া, ডক চার্জ, গ্যাস, বিদ্যুৎ, পানি, কোক। এই কোক, এই কোক কিন্তু আমরা যেটা খাই সফট ড্রিঙ্কস ওইটা না, এটা কিন্তু জ্বালানি। এটা কি জ্বালানি, এই কোকটা হচ্ছে জ্বালানি, কয়লা জাতীয়। এরপর আছে শুল্ক অথবা আমদানি শুল্ক। এরপর আছে পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃবহন, বহন। এই চারটা কিন্তু একই কথা মিন করে, যে পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃবহন, বহি পরিবহন, সরি বহন। এই বিষয়, এই চারটা দফা কি একই কথা মিন করে, পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃবহন, বহন। এরপরে আর কি হইতে পারে, বিশেষ প্যাকিং খরচ, আর হইতে পারে ড্রয়িং অফিস অথবা কারখানা অফিস অথবা অঙ্কন অফিসের বেতন, আর একটা হইতে পারে যন্ত্রপাতির অপচয়। এখন এই যন্ত্রপাতির অপচয় শুনে তোমাদের হয়তো একটু অবাক হইতে পারো তোমরা, যে এইটা কিভাবে হয়। হ্যাঁ, এইটা হইতে পারে যদি অঙ্কের ভিতরে কখনো দেখো কারখানা ভাড়া আছে, কারখানায় কি আছে, ভাড়া আছে, সেক্ষেত্রে ধরে নিতে হবে এই প্রতিষ্ঠানটা ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটা যদি উৎপাদনশীল প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে কিন্তু যন্ত্রপাতির যে অপচয়, এইটা কিন্তু প্রত্যক্ষ খরচ। কথাটা আবার বলছি, যদি প্রতিষ্ঠানটা উৎপাদনশীল প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে যন্ত্রপাতির অপচয় কিন্তু প্রত্যক্ষ খরচ। এছাড়া যদি কারখানা ভাড়া যদি তোমরা না থাকে, কোনো কিছু যদি এরকম যে অঙ্কের ভিতরে না থাকে, সেই ক্ষেত্রে তোমরা ধরে নেবা যে অবচয়, যদি যন্ত্রপাতির অবচয় হয়, সেই ক্ষেত্রে ধরবা কি কলকবজার অবচয় যদি এরকম হয়, সেই ক্ষেত্রে অন্য কিছু ধরবা, পরোক্ষ খরচ বা অন্য কিছু ধরবা। কিন্তু যদি উৎপাদনশীল প্রতিষ্ঠান হয়, কি হয়, যদি উৎপাদনশীল প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে কিন্তু মাস্ট এটা প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা কি করতে পারি, যে অন্যান্য প্রত্যক্ষ খরচ কি নির্ণয় করতে পারি, মজুরি, কারখানা ভাড়া, ডক চার্জ, গ্যাস, বিদ্যুৎ, পানি, কোক, শুল্ক, আমদানি শুল্ক, পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, হ্যাঁ, বহন, বিশেষ প্যাকিং খরচ, ড্রয়িং অফিস অথবা কারখানা অফিস অথবা অঙ্কন অফিস, অথবা কি বলছি যন্ত্রপাতির অবস্থায় যদি উৎপাদনশীল প্রতিষ্ঠান হয়। মোটামুটি প্রত্যক্ষ খরচ এর মধ্যেই থাকবে, এর বাইরে আসার সম্ভাবনা খুব কম, একেবারেই নেই। আর আছে কি সমাপনী মজুত পণ্য, নিট। আমরা সমাপনী মজুত পণ্যটা কিভাবে নিট নির্ণয় করতে পারি সেটা দেখবো। সমাপনী মজুত পণ্য যোগ হচ্ছে পরিবহনাদির পণ্য। এই পরিবহনাদির পণ্য বলতে আমরা কি বুঝি, যে আমরা আজকে সমাপনী মজুত পণ্য নির্ণয় করছি, কিন্তু কিছু পণ্য দেখা গেছে ওই পণ্যটা এখনো আমরা ক্রয় করেছি, কিন্তু আমাদের হাতে এসে এখনো পৌঁছায় নাই। অর্থাৎ সমাপনী মজুত পণ্য যখন নির্ণয় করছি, ওইখান থেকে ওই পণ্যটা বাদ পড়ে গেছে। যদি এরকম বাদ পড়ে যায়, সেই ক্ষেত্রে এই পরিবহনাদির পণ্য কি হবে, যোগ হবে, প্লাস ফেরতকৃত পণ্য যা হিসাবভুক্ত হয়নি। অর্থাৎ পণ্য ফেরত আসছে, কিন্তু আমরা ওইটা হিসাবভুক্ত না করে সমাপনী মজুত পণ্য নির্ণয় করে ফেলছি। যদি এরকম হয়, সেই ক্ষেত্রে এই ফেরতকৃত পণ্য কি হবে, যোগ হবে, মাইনাস অসরবরাহকৃত পণ্য। এর অর্থ হচ্ছে আমরা পণ্য বিক্রি করেছি, কিন্তু যাদের কাছে বিক্রি করেছি তারা এখনো পণ্যটা ডেলিভারি নেয় নাই বা আমরা ডেলিভারি দেই নাই, কিন্তু সমাপনী মজুত পণ্য যখন আমরা নির্ণয় করছি, ওই বিক্রিত পণ্য সহই আমরা কি করছি, সমাপনী মজুত পণ্য নির্ণয় করে ফেলছি। সেই কারণে সমাপনী মজুত পণ্য থেকে এই অংশটা কি হবে, বাদ যাবে। মাইনাস অব্যবহৃত মণিহারি। অর্থাৎ সমাপনী মজুত পণ্যের ভিতরে যদি কখনো অব্যবহৃত মণিহারি থাকে, এই অব্যবহৃত মণিহারিও নিট সমাপনী মজুত পণ্য নির্ণয় করার সময় বাদ যাবে। আর কি আছে, মাইনাস হচ্ছে অগ্নিবিনিষ্ট পণ্য। এই অগ্নিবিনিষ্ট পণ্য এইটা তোমাদের অনেক পেইন দেয়, তোমরা দেখেছো যে এই সমাপনী মজুত পণ্য থেকে কি অগ্নিবিনিষ্ট পণ্য বাদ যাবে না, যাবে না। তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই, একদম সহজ কথা বলছি। যদি সমাপনী মজুত পণ্য আগে নির্ণয় করা হয় আর আগুনটা যদি পরে লাগে, তাহলে সমাপনী মজুত পণ্য থেকে অগ্নিবিনিষ্ট পণ্য কি হবে, বাদ যাবে। আবার বলছি, তুমি দেখবা, খেয়াল রাখবা যে আগুন আগে লাগছে না সমাপনী মজুত পণ্য আগে নির্ণয় করছো। যদি আগুনটা আগে লেগে থাকে সমাপনীর, তাহলে সমাপনী মজুত পণ্যের মধ্যে অগ্নিবিনিষ্ট পণ্য নাই। আর যদি আগুনটা পরে লেগে থাকে, আগুনটা যদি পরে লেগে থাকে, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে সমাপনী মজুত পণ্যের থেকেই আগুনে পণ্য পুড়েছে। তবে সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, আগুন আগে লাগুক আর পরে লাগুক, নো ফ্যাক্ট, আগুন লাগলে ক্রয় থেকে বাদ। আগুনে যদি পণ্য কখনো বিনিষ্ট হয়, সেটা আগে আর পরে লাগুক, সমাপনী নির্ণয়ের আগে অথবা পরে, যে সময় আগুন লাগুক, নো ফ্যাক্ট, আমি অধিকার চাবো না, সেই ক্ষেত্রে ক্রয় থেকে 100% বাদ। আগুন লাগলে কই থেকে বাদ, ক্রয় থেকে বাদ। এখন তুমি সমাপনী থেকে বাদ দিবা না দিবা, এটা ডিপেন্ড করবে আগুন কি আগে লাগছে না পরে লাগছে। যদি আগুনটা সমাপনী মজুত পণ্য নির্ণয় করার আগে যদি লেগে থাকে, আগুন যদি আগে লাগে, তাহলে সমাপনী থেকে এই অংশটা বাদ যাবে না, পুরো অংশটা বাদ যাবে না। কিন্তু সমাপনী মজুত পণ্য নির্ণয় করলা, এরপরে যদি আগুন লাগে, সেই ক্ষেত্রে কিন্তু সমাপনী থেকে অগ্নিবিনিষ্ট পণ্যটা কি বাদ যাবে। আমরা যখন অঙ্ক করব,
বিষয়টা কিন্তু আরো ক্লিয়ার ভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপরে আমি আবার তোমাদের বলছি যে নিট সমাপনী মজুত পণ্য আমরা কিভাবে নির্ণয় করব। নিট সমাপনী মজুত পণ্য নির্ণয়ের সূত্র হচ্ছে সমাপনী মজুত পণ্য যোগ হচ্ছে পরিবহনাধীন পণ্য যোগ হচ্ছে ফেরতকৃত পণ্য যা এখনো হিসাবভুক্ত হয়নি মাইনাস হচ্ছে অসরবরাহকৃত পণ্য যা আমরা বিক্রি করেছিলাম এখনো ডেলিভারি দেইনি মাইনাস হচ্ছে অব্যবহৃত মণিহারি যদি সমাপনীর মধ্যে থাকে মাইনাস হচ্ছে অগ্নি বিনিষ্ট পণ্য যদি আগুনটা সমাপনীর পরে লাগে। সমাপনী মজুত পণ্য নির্ণয় করেছি, আগুনটা পরে লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু অগ্নি বিনিষ্ট পণ্যটা সমাপনী থেকে বাদ যাবে, না হয় কিন্তু বাদ যাবে না। তাহলে এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছো যে নিট ক্রয় কি, অন্যান্য প্রত্যক্ষ খরচ কি, সমাপনী মজুত পণ্য কি, এই টার্মগুলো কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করলাম। হ্যাঁ, তো এখন তোমাদের আরেকটা জিনিস ভুগায় অঙ্কের ভিতরে, তোমাদের আরেকটা জিনিস সমস্যায় ফেলে, সেটা হচ্ছে সেই ফিগারটা হচ্ছে তোমরা যখন দেখবা যে এই ফিগারটা বিনা লাভে বা মুনাফাহীন পণ্য বিক্রয় আর হচ্ছে বিনামূল্যে, এই দুইটা ফিগার তোমাদের একটু কনফিউজে ফেলে। এই দুইটা আমি জাবেদার মাধ্যমে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দেখবো যে যেই দুইটা দফা তোমাদের একটু পেইন দেয়, যে এই মুনাফাবিহীন পণ্য বিক্রয় আর বিনামূল্যে পণ্য বিতরণ, এই দুইটা তোমাদের একটু জ্বালায়। তো এই দুইটাকে আমরা আলাদাভাবে জাবেদার মাধ্যমে যদি সমাধান করি তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। যে মুনাফাবিহীন আর হচ্ছে কি বিনা লাভে, এই দুটা কিন্তু একই কথা। অর্থাৎ আমি বিক্রি করেছি কিন্তু আমার এখানে লাভও হয় নাই, লসও হয় নাই। যদি একদম খাঁটি বাংলা বলি, চালান উঠে আসছে, যেই দামে ক্রয় করছি ওই দামে বিক্রি করছি, এটাকে কি বলে? মুনাফাবিহীন অথবা বিনা লাভে। আমি পণ্য বিক্রি করেছি, টাকা পেয়েছি, বাট আমার এখানে কি হয় নাই, লাভ হয় নাই বা কি হয় নাই, মুনাফাও হয় নাই। তাই সেই কারণে কি হবে যে বিক্রয় হিসাব ডেবিট আর কি ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে জাবেদাটা কি হয়? বিক্রয় হিসাব ডেবিট আর কি ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রে মনে রাখো বিক্রয় কিন্তু স্বাভাবিক অবস্থায় ক্রেডিট, এখানে করছি কি ডেবিট। ক্রয় কিন্তু স্বাভাবিক অবস্থায় ডেবিট, এখানে করছি কি ক্রেডিট। তার মানে এই মুনাফাবিহীন পণ্য বিক্রয় বা বিনা লাভে পণ্য বিক্রয় এরকম যদি সমন্বয় থাকে, এই ফিগারটা ক্রয় থেকেও বাদ, বিক্রয় থেকেও বাদ। আর যদি থাকে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, অর্থাৎ আমি পণ্য বিক্রি করেছি, পণ্য কি করছি, বিতরণ করেছি। পণ্য আমি বিক্রি করি নাই, কি করছি, বিতরণ করেছি, ডিস্ট্রিবিউট করেছি, কিন্তু সেখান থেকে কোনো মূল্য নেই। বুঝো কিন্তু বিষয়টা, এক্ষেত্রে কিন্তু আমি মূল্য নিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি কোনো মূল্য পাই নেই, মূল্য নেইনি। এটা ক্যাম্পেইন বলতে পারো। দেখবা যে বাজারে যদি কখনো নতুন পণ্য আসে, তারা কিন্তু দেখবা যে বিভিন্ন মার্কেটে কি করে ক্যাম্পেইন করে, যে ভাই এই পণ্যটা একটু খাইয়ে দেখেন, আপনি একটু খান, বা অনেক সময় দেখবা এই কাজগুলো ওরা করে থাকে। তাহলে বলে যে যদি তোমার আপনাদের ভালো লাগে পরবর্তীতে আপনারা পণ্যটা ক্রয় করিয়েন। এই যে পণ্যটা ওরা কোনো মূল্য ছাড়াই বিতরণ করলো, এটা কিন্তু অন কাইন্ড অফ কি অ্যাডভার্টাইজমেন্ট, মানে বিজ্ঞাপন। পণ্যটা যদি কখনো নতুন পণ্যের ক্ষেত্রে এটা হয়, সাধারণত পুরাতন পণ্যের ক্ষেত্রে খুব কম হয়। নতুন পণ্য যদি কখনো বাজারে আনতে চায় কোনো কোম্পানি, সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখবা যে কোনো বাজারে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো যেখানে মানুষ গ্যাদার হয়, এরকম প্লেসে যায় তারা কী করে পণ্যটা কী করে ডিস্ট্রিবিউট করে। তার বিনিময়ে কিন্তু তারা কোনো মূল্য নেয় না, ফ্রি খাওয়ায়। খাঁটি বাংলা বলে ফ্রি খাওয়ানো। তো ফ্রি খাওয়ালে কি হবে, জাবেদা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর কি ক্রয় হিসাব ক্রেডিট। তার মানে এটা বিজ্ঞাপনের সাথে যোগ হবে আর ক্রয়ের সাথে কি হবে, বিয়োগ হবে। তাহলে বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। মুনাফাবিহীন পণ্য বিক্রয় অথবা বিনা লাভে পণ্য বিক্রয় জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব কি ক্রেডিট। তার মানে এরকম যদি থাকে ক্রয় থেকে বাদ আর কি বিক্রয় থেকে বাদ। আর যদি বিনামূল্যে পণ্য বিতরণ, এই সব কথার অর্থ হচ্ছে বিজ্ঞাপন। সোজা কথা কি, বিজ্ঞাপন। ফ্রি খাওয়াইছি, ফ্রি খাওয়ানোর মাধ্যমে কি হয়েছে, বিজ্ঞাপন হয়েছে, আমাদের কি প্রচার হয়েছে, প্রসার হয়েছে। তার মানে যাবে দেখি বিজ্ঞাপন হিসাব ডেবিট আর কি ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এই বিষয়গুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমরা ধরে নাও ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মোট লাভ নির্ণয় করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে টার্ম বাই টার্ম আলোচনা করার চেষ্টা করবো। আজকে শুধু তোমরা যেটা দেখবা বা অনুসরণ করবা যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কি বা কাকে বলে, এই আর্থিক বিবরণী কয়টা অংশ আছে, এর ভিতরে 5টা অংশের প্রথম অংশের মধ্যে মোট লাভ আর নেট লাভ আছে। আমি শুধুমাত্র মোট লাভটা কিভাবে নির্ণয় করা যায় সেটা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে দেখবা, ভালোভাবে পড়াশোনা করবা বা এই বিষয়গুলো ভালোভাবে দেখবা। এই প্রত্যাশা রেখেই শেষ করছি। সকলে ভালো থাকো।